সালামু আলাইকুম। আর কিছুদিন পরে তোমাদের এসএসসি পরীক্ষা, তাই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ফিজিক্স সেকেন্ড পেপারের ডিটেলস সাজেশন। আমরা যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা দিব, তো আমাদের 11টা চ্যাপ্টার, কিন্তু আমাদের সিকিউ আসবে 8টা। তাহলে কোন 3টা চ্যাপ্টার থেকে সিকিউ আসবে না? প্রথমত চ্যাপ্টার 11 জ্যোতির্বিজ্ঞান, সিকিউ আসার সম্ভাবনা নেই, শুধু 2018 সালে একবার এসেছিল। তারপর চ্যাপ্টার 5 তাড়িৎচুম্বক আবেশ, এই চ্যাপ্টার থেকে সিকিউ আসার সম্ভাবনা নেই, যদিও আসে চ্যাপ্টার 4 চুম্বকের সাথে মিক্স করা থাকবে। তারপর চ্যাপ্টার 9 এবং 10 নিউক্লিয়ার ফিজিক্স, ইলেকট্রনিক্স, এই দুটো চ্যাপ্টার থেকে যে কোনো একটা সিকিউ হবে, একটা চ্যাপ্টার বাদ যাবে। তো তাহলে মোটামুটি একটা আইডিয়া হলো। এবার আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কিভাবে আমরা প্রিপারেশনটা নিব, কিভাবে রিভিশন দিব, কোন টপিক কতটা ইম্পর্ট্যান্ট, ওই টপিক থেকে ঠিক কতটুকু দেখব, এই ব্যাপারে একটা ডিটেলস গাইডলাইন আমি তোমাকে দিচ্ছি। তো তাহলে চলো, প্রথমে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা সহজ, কোনোভাবেই বাদ দেওয়ার চেষ্টা করিও না, ভালোভাবে প্রিপারেশন নাও। যখনই আমরা তাপগতিবিদ্যা রিভিউ করতে যাব, প্রিপারেশন নিতে যাব, প্রথমে আসবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা আমাদের জন্য প্রথম ইম্পর্ট্যান্ট পাচ্ছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে তাপ শক্তি সমান অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং হচ্ছে কৃত কাজ। আবার আমরা এই কৃত কাজকে এইভাবেও ডিফাইন করতে পারি, চাপ এবং আয়তনের পরিবর্তন। আবার দেখো, তাপ শক্তি বের করার একটা পদ্ধতি হচ্ছে NCP/dt, অভ্যন্তরীণ শক্তি বের করার একটা পদ্ধতি হচ্ছে NCV/dt, আবার কৃত কাজ বের করার একটা পদ্ধতি হচ্ছে NR/dt। তাহলে আমরা পাচ্ছি NCP/dt, NCV/dt প্লাস হচ্ছে NR/dt। সব জায়গায় NR/dt বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি CP সমান CV যোগ R। তাহলে আমাকে পরীক্ষায় ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ দিয়ে ম্যাথ দিতে পারে, অথবা PdV দিয়ে ডিডাব্লিউ বের করে ম্যাথ করতে হতে পারে, অথবা ডিকিউ এর মানটা আমরা NCP/dt থেকে বের করে নিয়ে ম্যাথ করব, ডিউ এর মানটা NCV/dt থেকে বের করে নিতে হতে পারে, অথবা CP/CV/R এই রিলেশন থেকে ম্যাথ আসতে পারে। সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। ওকে, এবার আসো, সমুষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে বলবে। সমুষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে বলবে, এটা আমাদের জন্য এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট কাজে আমরা এরপর দ্বিতীয় এই টপিকটা দেখে নিব। তো সমুষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য, যার কারণে গিয়ে আমার যাই তাপ শক্তি দিই পুরোটা কৃত কাজ করে। এবং সমুষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা হচ্ছে NRT লন V2/V1। অনেক সময় কিন্তু আমাদেরকে V2/V1 দেওয়া থাকে না, তখন আমাদেরকে বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। বয়েলের সূত্র অ্যাপ্লাই করে NRT লন P1/P2 দিয়ে অঙ্ক করতে হয়, অর্থাৎ আয়তন এবং চাপ ব্যস্তানুপাতিক। তাহলে আমাদেরকে আয়তনের পরিবর্তে চাপ ব্যবহার করে ব্যস্তানুপাতিক ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হয়। এই হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বের করা। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন আমরা কথা বলতে যাব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ মাইনাস NR গামা -1, তারপর T2-T1, অর্থাৎ শেষ তাপমাত্রা মাইনাস আগের তাপমাত্রা। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করার সরাসরি ফর্মুলা। ওকে, ঠিক আছে। এবার আসো, তৃতীয় তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ, আয়তন এবং তাপমাত্রার যে 3টা রিলেশন আছে, এই রিলেশনগুলো লাগে। এখান থেকে অনেক সময় গ নাম্বার প্রশ্ন আসে। একটা হচ্ছে P1V1 গামা সমান P2V2 গামা। এরপর আমাদের শিখতে হবে T1V1 গামা -1, T2V2 গামা -1। এই যে তাহলে এই রিলেশন, এবং আরেকটা রিলেশন আছে T1P1 1 মাইনাস গামা বাই গামা, T2P2 1 মাইনাস গামা বাই গামা। আমি একেবারে তোমাদেরকে সাজেশনের সাথে সাথে সূত্রগুলোও দিয়ে দিচ্ছি, যাতে করে তোমার সামারি আকারে পড়তে সুবিধা হয়, পরীক্ষার আগের রাতে ফুল বই আইডিয়া থাকে মতো। কথা বুঝেছো? সো তোমরা নোট ডাউন করে ফেলতে পারো, তাহলে পরীক্ষার আগে রিভিউ করতে সুবিধা হবে। তাহলে আমাদের এরপর তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে এই 3টার যে কোনো একটা রিলেশনকে ব্যবহার করে ম্যাথ করতে হতে পারে, এবং এগুলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। বি কেয়ারফুল, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ওকে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া চেনার একটা কিওয়ার্ডস হচ্ছে হঠাৎ অথবা সাডেনলি। হ্যাঁ, হঠাৎ শব্দটা থাকবে, হঠাৎ কোনো কিছু ঘটেছে, হঠাৎ ফেটে গিয়েছে, এই ব্যাপারগুলো থাকবে। এরপর আসো মোলার আপেক্ষিক তাপ। ওকে, মোলার আপেক্ষিক তাপ একটা হচ্ছে সিপি। সিপি মানে হচ্ছে উপরে ডিকিউ, নিচে NDT, এবং আরেকটা হচ্ছে সিভি। সিভি মানে হচ্ছে উপরে ডিইউ, নিচে NDT।
এখন আমরা জানি যে সিপি এবং সিবি এর অনুপাত হচ্ছে গামা। ওকে, ঠিক আছে। আবার আমরা যদি এই সিপিকে সিবি দিয়ে ভাগ করি, এনডিটি চলে যাবে, ডিকিউ বাই ডিইউ থাকবে। সো এই সূত্রগুলো ব্যবহার করে আমাদেরকে ম্যাথ করতে হয়। আবার অন্য একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে গামা মান বের করব কিভাবে? গামা সমান 1+2 বাই স্বাধীনতার মাত্রা, এটা দিয়ে অনেক সময় আমাদের অঙ্ক করতে হয়। তবে জানিয়ে রাখি, গামার 3টা মান আছে। যদি সেটা এক পরমাণুক হয় তাহলে গামার মান কত? এক পরমাণুকের জন্য গামার মান হচ্ছে 1.67। তারপর যদি গামা দ্বিপরমাণুক হয় তাহলে তার জন্য গামার মান কত? দ্বিপরমাণুক হলে গামার মান হচ্ছে 1.4। আর যদি ত্রিপরমাণুক হয় তাহলে গামার মান হচ্ছে 1.33। তোমাদের কার্বন ডাইঅক্সাইড নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। কার্বন ডাইঅক্সাইডে স্পষ্ট 3টি পরমাণু আছে, কাজে কার্বন ডাইঅক্সাইডে যেহেতু 3টি পরমাণু আছে 1.33 ধরতে হবে। অন্যান্যগুলো মোটামুটি বোঝা যায়। সো এই হচ্ছে মোলার আপেক্ষিক তাপের মধ্যে ফর্মুলা। এবার আসো গ্রাফ থেকে কাজ নির্ণয় করতে বলতে পারো অনেক সময় আমাদেরকে। চলো এই ব্যাপারটা একটু আমরা দেখি, গ্রাফ থেকে কিভাবে কাজ বের করব। সো ধরো তোমাকে বলা আছে অবশ্যই এটা পিভি গ্রাফ হতে হবে, অন্য গ্রাফ থেকে কাজ বের করা যাবে না। তাহলে কোন গ্রাফ থেকে আমরা কাজ বের করে ফেলতে পারি? পিভি গ্রাফ থেকে। যেহেতু কাজের সাথে পিভি এর একটা সম্পর্ক আছে, ডাব্লিউ সমান পিডিভি, কাজের সাথে পিভি এর সম্পর্ক থাকায় পিভি গ্রাফ থেকে কাজ বের করা যায়। সেক্ষেত্রে একটা বেসিক আছে, বেসিকটা হচ্ছে যেই গ্রাফে কাজ বের করব সেটার সাথে এক্স অক্ষকে যোগ করে দিব। আমি এখানে দুটো চিত্র রেখেছি যাতে করে তোমরা খেয়াল করতে পারো। ধরো তোমাকে বলেছে কি জানো? তোমাকে বলেছে যখন তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছ, এ থেকে বিতে যখন তুমি যাচ্ছ তখন কতটুকু কাজ হচ্ছে, এ থেকে বিতে যাওয়ার সময় কতটুকু কাজ হচ্ছে। সো তোমার গ্রাফটা হচ্ছে এ থেকে বি। এখন তোমাকে যেটা করতে হবে, যদি তুমি কাজ বের করতে চাও গ্রাফ থেকে, তোমাকে এক্স অক্ষের সাথে যোগ করে দিতে হবে, একেবারে এক্স অক্ষ পর্যন্ত যোগ করে দিতে হবে। এখন তুমি যদি এক্স অক্ষ পর্যন্ত যোগ না করে যেটুকু তোমার গ্রাফে শো করা হচ্ছে ওইটুকু নাও, তাহলে ভুল হবে। যেমন আমাদের এখানে দুটো চিত্র আছে, প্রথম চিত্রটা এক্স অক্ষ পর্যন্ত নেয় নাই, আর দ্বিতীয় চিত্র খেয়াল করো এ থেকে বিতে যাচ্ছি, দ্বিতীয় চিত্র খেয়াল করো এ থেকে বিতে যাচ্ছি, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে এক্স অক্ষ যোগ করে টোটাল ক্ষেত্রফলটা আমরা নিচ্ছি। দেখো পার্থক্যটা কোথায়? আর এখানে শুধুমাত্র এইটুকু ক্ষেত্রফল নিচ্ছি। তাহলে আমরা আমাদের বেসিকটা খেয়াল করতে হবে, যখন আমরা গ্রাফ থেকে কাজ বের করব এক্স অক্ষের সাথে যোগ করে দিব, এক্স অক্ষের সাথে যোগ করার পর যেটা আসবে সেটা আমরা নিব কাজে, এটা হবে না, এটা হবে রাইট। এক্স অক্ষের সাথে যোগ করার পর যেই ক্ষেত্রফলটা পাওয়া যাবে সেই ক্ষেত্রফলটাই কাজ নির্দেশ করবে। ঠিক আছে, এরপর আসো তাপগতিবিদ্যা চ্যাপ্টারে। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা এবং হচ্ছে কৃতকাজ বের করার ফর্মুলাগুলো আমরা একটু দেখব। তো সবাই একটু খেয়াল করো কি ফরম্যাটে প্রশ্নটা থাকতে পারে। তোমাকে একটা ইঞ্জিন দেওয়া থাকবে এবং সেই ইঞ্জিন থেকে কি কি দেওয়া থাকবে। একটা ইঞ্জিন দেওয়ার পরে সেই ইঞ্জিনের তোমার তাপ উৎস বলা থাকবে, তাপ গ্রাহক বলা থাকবে। আমি এখানে লিখেছি তাপ উৎস, তাপ উৎসের তাপ দেওয়া থাকতে পারে, তাপমাত্রা দেওয়া থাকতে পারে, তারপর তাপ গ্রাহকের তাপ দেওয়া থাকতে পারে, তাপমাত্রা দেওয়া থাকতে পারে, অথবা অনেক সময় তোমাকে একটা কার্ণচক্র দেওয়া থাকতে পারে। অধিকাংশ সময় কিন্তু কার্ণচক্র দেওয়া থাকে। সো খুব ইম্পর্টেন্ট, কার্ণচক্র দেওয়া থাকতে পারে। কার্ণচক্রের যে গ্রাফটা আছে সেই গ্রাফের মধ্যেই আমার এই উৎসের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা, এই ব্যাপারগুলো দেওয়া থাকতে পারে। সো আমরা কার্ণচক্র থেকে হোক কিংবা সরাসরি হোক কিংবা ছকের মাধ্যমে হোক, মোট কথা তোমাকে উৎসের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা অথবা উৎসের তাপ এবং গ্রাহকের তাপ দেওয়া থাকবে। এবার তোমাকে দক্ষতা বের করতে বলেছে। সো দক্ষতা হবে 1 - গ্রাহকের তাপ ডিভাইড বাই উৎসের তাপ, অথবা 1 - গ্রাহকের তাপমাত্রা ডিভাইড বাই উৎসের তাপমাত্রা, অর্থাৎ 2/1। এবং এখানে পার্সেন্টেজ নিতে হবে। তো এইভাবে করে আমরা আমাদের যা দেওয়া আছে সেখান থেকে দক্ষতা বের করে ফেলতে পারি। এরপর বলবে দক্ষতা এত % বৃদ্ধি করতে হলে, ধরো আগে ছিল দক্ষতা 50%, এখন বলা হচ্ছে দক্ষতা 60% করতে হলে কী করতে হবে। তখন আমরা দক্ষতাতে যত % বাড়াতে বলেছে ওটা কাউন্ট করে বাকি ব্যবস্থা গ্রহণ করব। আবার অনেক সময় কার্ণচক্র দেওয়ার পর বলে কৃতকাজ বের করতে। সো কার্ণচক্র থেকে কৃতকাজ বের করতে গেলে কি করতে হবে দেখো, কার্ণচক্র থেকে কাজ বের করতে বলতে পারে, কার্ণচক্র থেকে এনট্রপি বের করতে বলতে পারে। সো একটা কার্ণচক্র দিয়ে কাজ বের করতে বলবে, নাহলে এনট্রপি বের করতে বলবে। কার্ণচক্র দিয়ে কাজ বের করতে বলবে, নাহলে এনট্রপি বের করতে বলবে। তো তোমাদেরকে জানতে হবে একটা কার্ণচক্রে ফিক্স 4টে স্টেপ আছে, ফিক্স 4টা ধাপ আছে।
প্রথমটা সমুষ্ণ প্রসারণ, দ্বিতীয়টা রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয়টা সমুষ্ণ সংকোচন, চতুর্থ রুদ্ধতাপীয় সংকোচন। সো সমুষ্ণ হলো এক ধরনের ফর্মুলা, রুদ্ধতাপীয় হলো আরেক ধরনের ফর্মুলা, এটা জানতে হবে। ওকে, চলো আসো এবার এই তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে 7 নম্বর যে টপিকটা দেখব সেটা হচ্ছে এন্ট্রপি। দেখো আমি কিন্তু একেবারে টপিক বলে দিচ্ছি যে কোন কোন টপিকগুলো দেখব, কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে। আমি সিরিয়ালি যে টপিকগুলোর নাম বলেছি এগুলো থেকে প্রশ্ন হবে। তো এবার আসো, এন্ট্রপি নির্ণয় করে আমাদেরকে প্রত্যাগামী যাচাই করতে হয়। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিভাবে আমরা এন্ট্রপি নির্ণয় করব এবং কিভাবে আমরা প্রত্যাগামী যাচাই করব। এন্ট্রপি নির্ণয় করার জন্য তোমাকে উৎসের তাপমাত্রা এবং উৎসের তাপ দেওয়া থাকবে। সো তাপ বাই তাপমাত্রা মানে হচ্ছে এন্ট্রপি। এভাবে করে আমরা একবার এন্ট্রপি পাবো, আবার আমরা একইভাবে আরেকটা এন্ট্রপি পাবো এই। এবার যদি এন্ট্রপি সমান থাকে তাহলে সেটা হচ্ছে প্রত্যাগামী, আর যদি এন্ট্রপি সমান না থাকে তাহলে সেটা হচ্ছে অপ্রত্যাগামী। এই ক্ষেত্রে আমার একটা আরেকটার মাইনাস হতে পারে যদি উল্টা দিকে আসে। উল্টা দিকে আসলে তাহলে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, যদি এন্ট্রপি সমান থাকে প্রত্যাগামী, আর এন্ট্রপি যদি সমান না থাকে তাহলে অপ্রত্যাগামী। আর পরিবেশ বান্ধব কিনা যাচাই করতে বলতে পারে, যার এন্ট্রপি কম সে তত পরিবেশ বান্ধব, যার এন্ট্রপি যত কম সে তত পরিবেশ বান্ধব। সো আমরা এন্ট্রপি বের করব, এন্ট্রপি বের করার পর যার এন্ট্রপি কম দেখব তাকে আমরা পরিবেশ বান্ধব বলবো। এই তো। আর এন্ট্রপি বের করার জন্য কি করতে হবে, দেখতেই পাচ্ছ, এন্ট্রপি বের করার জন্য তাপ বাই তাপমাত্রা নিতে হবে। আবার এন্ট্রপি থেকে ডিফারেন্ট একটা প্রশ্ন হতে পারে। ডিফারেন্ট প্রশ্নটা কি, অনেক সময় বলা থাকে একটা বরফ গলে যাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বাষ্পীভবন হচ্ছে। সো বরফ গলে যাওয়া, পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, বাষ্পে পরিণত হওয়া, এসব ক্ষেত্রে এন্ট্রপি বের করতে বলতে পারে। তো এইসব ক্ষেত্রে আমরা একটা মডিফাইড ফর্মুলা ইউজ করি। সেটা কি, বরফ যখন গলে যায় তখন এন্ট্রপি বের করে আমরা এটা দিয়ে mLF/T। আসলে এটা নতুন কোনো সূত্র না, ওই যে একটু আগে যে কথাটা বলেছি তাপ বাই তাপমাত্রা, এটাই এন্ট্রপি। সো ওইখান থেকে মডিফাই করার পর এটা আসে mLF/T। এরপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে এন্ট্রপির ফর্মুলা হচ্ছে ms, তারপর হচ্ছে লন, তারপর হচ্ছে টি ছোট তাপমাত্রা যেটা আছে সেটা ডিভাইডেড বাই টি বড় তাপমাত্রা যেটা আছে, টি বড় তাপমাত্রা যেটা আছে সেটা ডিভাইড বাই টি ছোট তাপমাত্রা যেটা আছে সেটা। ওকে, এরপর আবার বাষ্পীভবন প্রক্রিয়ার আমরা এন্ট্রপি বের করি mLV/T। সো এই যে এন্ট্রপি যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছি, এই ফর্মুলাগুলো বিশেষ করে বরফ গলে যাওয়া, পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, এরপর বাষ্পে পরিণত হওয়ার জন্য অ্যাপ্লিকেবল। সো এই ফর্মুলা দিয়ে আমাদের অনেক সময় যেটা করতে হয়, মোট এন্ট্রপি পরিবর্তনের হিসেব করতে হয়। তখন আমরা আলাদা আলাদাভাবে বের করে যোগ করে দিব, মোট এন্ট্রপি পরিমাণ হিসাব করব। আচ্ছা, এরপর আসো, আমাদের তাহলে তাপগতিবিদ্যা থেকে এতক্ষণ ধরে যা যা দেখেছি এই ব্যাপারগুলো আমাদেরকে একটু দেখতে হবে। একইভাবে আমরা চলে এবার স্থিরতড়িৎ চ্যাপ্টারটাতে যাই। তো স্থিরতড়িৎ চ্যাপ্টার আসো, স্থিরতড়িৎ চ্যাপ্টারটাতে একদম প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদেরকে একটা ত্রিভুজ দেওয়া থাকতে পারে, একটা বর্গ দেওয়া থাকতে পারে, একটা বৃত্ত দেওয়া থাকতে পারে। দেওয়ার পর এসব জায়গায় চার্জ দেওয়া থাকবে বিভিন্ন বিন্দুতে। ধরো এখানে একটা চার্জ দিয়েছে Q1, এখানে অ্যানাদার চার্জ দিয়েছে Q2, এখানে আরেকটা চার্জ দিয়েছে Q3। এভাবে করে চার্জ দেওয়া থাকতে পারে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে। দেওয়ার পর আমাদেরকে কী বের করতে বলবে, কোন একটা বিন্দুতে, হতে পারে সেটা মাঝখানে কোনো একটা বিন্দু, হতে পারে সেটা মাঝখানে কোনো একটা বিন্দু, হতে পারে সেটা যে কোনো একটা শীর্ষবিন্দু, কৌণিক বিন্দু। দেওয়ার পর আমাকে বলতে পারে বল বের করো, প্রাবল্য বের করো, বিভব বের করো। সো এটা আমরা জানি বলের ফর্মুলা কি, বলের ফর্মুলা হচ্ছে কে, তারপর হচ্ছে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। প্রাবল্য বের করতে বলতে পারে কে কিউ বাই ডি স্কোয়ার। বিভব বের করতে বলতে পারে কে কিউ বাই ডি। ওকে, কে এর মান কত, 9 × 10⁹। সো এই যে দেখো, প্রাবল্য, বিভব, বল যাই বলুক না কেন আমাদেরকে এইভাবে করতে হবে। তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আমাদের যখন একাধিক চার্জ থাকবে আমরা কি করব, একাধিক চার্জ, একাধিক বিন্দু, একাধিক চার্জ থাকলে তখন আমরা প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদাভাবে বের করব, আলাদা আলাদা ডিস্টেন্স হিসেব করব। করার পর এবার আমরা যেটা করব, বল এবং প্রাবল্যের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো, বল এবং প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, আমি লিখে দিচ্ছি, আর বিভব হচ্ছে স্কেলার রাশি, সেটাও লিখে দিয়েছি।
সো স্কেলার রাশির ক্ষেত্রে আমরা নর্মাল যোগ করে ফেলবো, আমি সেটাও লিখে দিয়েছি। স্কেলার রাশির ক্ষেত্রে সবগুলো আলাদা আলাদাভাবে বের করার পর নর্মাল যোগ করে ফেলবো। আর ভেক্টর রাশি যারা আছে বল এবং প্রাবল্য, ভেক্টর রাশির ক্ষেত্রে আলাদা আলাদা বের করার পরে আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব, কেননা সামান্তরিক সূত্র দিয়ে ভেক্টরকে যোগ করা হয়। আমরা আলাদা আলাদাভাবে বল বা প্রাবল্য বের করার পর তাদেরকে কিভাবে একসাথে করব, সামান্তরিক সূত্রের মাধ্যমে লব্ধি বের করে। ওকে, সো এটা আমাদের একদম স্থিতিত্ব চ্যাপ্টারের প্রথম যে টাইপ সেটা। তারপর অনেক সময় আমাকে দ্বিমেরু দেওয়া থাকতে পারে। দ্বিমেরু কিভাবে বুঝবো আমি? একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, দুটা চার্জের মান সমান, তাহলে সেটা দ্বিমেরু। দেখো এখানে আছে মাইনাস কিউ, এখানে আছে প্লাস কিউ, এখানে আছে প্লাস কিউ মাইনাস কিউ, অর্থাৎ এরা হচ্ছে দ্বিমেরু। দুটা দ্বিমেরু এখানে দেখানো হয়েছে। তো দ্বিমেরু যখন দেওয়া থাকবে তারপর আমাকে দ্বিমেরুর প্রাবল্য বা বিভব বের করতে বলতে পারে, দ্বিমেরুর প্রাবল্য বা বিভব বের করতে বলতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমত দ্বিমেরুর ভ্রামক সম্পর্কে জানতে হবে। দ্বিমেরুর ভ্রামক কীভাবে বের করে আমরা এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। দ্বিমেরুর ভ্রামক এটা হচ্ছে যে কোনো একটা চার্জের মান নিব, যেহেতু দুটো চার্জের মান সেম এবং তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে, অনেক সময় আমাদের বইয়ে সেই দুটো চার্জের মাঝখানের ডিস্টেন্সকে 12 বলা হয়েছে, আবার অনেক সময় এটাকে আমরা ডিও বলতে পারি, দূরত্ব। তার মানে মোট কথা দুইটা চার্জের মিড ডিস্টেন্স নিতে হবে। আমিও বইয়ের সাথে 12 লিখেছি। এরপর দ্বিমেরু ভ্রামক জানার পর তুমি দ্বিমেরুর প্রাবল্য বের করতে পারবে, দ্বিমেরুর বিভব বের করতে পারবে। তো তোমাদেরকে বই অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, বাট আমি মাত্র দুটো জেনারেল ফর্মুলা লিখে দিচ্ছি। দ্বিমেরুর যে কোনো অঙ্ক এই দুটো ফর্মুলা দিয়ে করব। একটা হচ্ছে প্রাবল্যের ফর্মুলা, ওই আমাদের যে ধ্রুবক আছে কে, অনেকে সি দিয়ে লিখে ধ্রুবক, কে কিংবা সি যেটা দিয়ে লিখো না কেন সমস্যা নাই। ওকে, তাহলে হচ্ছে কে পি আর কিউব, কিন্তু একটু মাথায় রেখো। তারপর 132 মাথায় রাখতে হবে তোমাদেরকে। ভাই 132 মানে কি? 132 মানে হচ্ছে 1 + 3 cos স্কোয়ার, তারপর হচ্ছে একটা রুট ওভার আছে। তাহলে আমরা 132 মনে রাখবো। তাহলে 132 কি বলতো? 1 + 3 cos স্কোয়ার, 1 + 3 cos স্কোয়ার রুট ওভার। এটাকে 132 কেন বলছেন? এই যে 1, এই যে 3, এই যে 2। তাহলে এবার আসো বিভব যখন বের করব, কে, তারপর দ্বিমেরু ভ্রামক পি, তারপর আর স্কোয়ার, তারপর হচ্ছে cos থিটা। আমি এখানে যে দুটো ফর্মুলা লিখে দিয়েছি, এই দুটো ফর্মুলা শিখলে আর কোনো ফর্মুলা শিখতে হবে না। এবার যখন আমাকে বিভিন্ন কেস থাকবে আমি শুধু থিটার মানটা চেঞ্জ করে করে বসাবো, থিটার মানটা চেঞ্জ করব, থিটার মানটা আমি নিব। আমাকে অনেক সময় বলতে পারে দ্বিমেরুর অক্ষে, অনেক সময় বলতে পারে দ্বিমেরুর লম্বে। অক্ষে বললে, দ্বিমেরুর অক্ষে বললে 0 ডিগ্রি, দ্বিমেরুর লম্বে বললে 90 ডিগ্রি, ব্যাস হয়ে গেছে। এবার আসো তোমাদেরকে একটা অ্যাঙ্গেলটা শেখাই, থিটা কাকে বলবো। থিটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত দ্বিমেরুর দিকটা দেখতে হবে। দ্বিমেরুর দিকটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। এই যে দেখো মাইনাস থেকে প্লাসের দিকে, তুমি এখানে দেখো তো মাইনাস থেকে কোন দিকে দিয়েছি? প্লাসের দিকে, এটা দ্বিমেরুর দিক। এখানে কোন দিকে দিয়েছি? মাইনাস থেকে প্লাসের দিকে। আর যেই বিন্দুতে দ্বিমেরুটা বের করতে বলেছে সেটাকে আমরা আর বলি, যে বিন্দুতে দ্বিমেরুটা বের করতে বলেছে সেটাকে আমরা আর বলি। এই আর এর সাথে ওই দ্বিমেরুর দিকটা হচ্ছে থিটা। দেখো এখানে কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে নিব আর আর নিব, এখানে দেখো মাইনাস থেকে প্লাসের দিকে নিব আর আর নিব, এখানে কিন্তু থিটা এটা হয়ে যাবে। থিটা কিন্তু আর এটা নেওয়া যাবে না, কেন জানো? কারণ সবসময় মনে রাখতে হবে থিটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে সাথে আর এর কোণ। মাইনাস থেকে প্লাসের দিকে যাব, আর এর সাথে কোণ নিব, মাইনাস থেকে প্লাসের দিকে যাব, মাইনাস থেকে প্লাসের দিকে যাব, আর এর সাথে কোণ নিব। এই মাইনাস থেকে প্লাসের দিকে যাওয়া এটা হচ্ছে দ্বিমেরুর দিক, তার সাথে আমরা ওই আর এর কোণটা নিব। আচ্ছা, তাহলে এই কোণটা নেওয়া যাবে না। তাহলে দেখো এখানে কেন এটা নিয়েছি আর এখানে কেন এটা নিই নাই? কারণ এখানে মাইনাস থেকে প্লাসের দিকে, আর এখানে দেখো মাইনাস থেকে প্লাসের দিকে। চিত্র একটু খেয়াল করলেই বুঝতে পারবে। এবার আসো আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের স্থিতিতে তৃতীয় টপিক, যেখান থেকে প্রশ্ন আসতে পারে। দুইটা চার্জ দেওয়া থাকবে, তারপর বলবে নিরপেক্ষ বিন্দু নির্ণয় করো। এই নিরপেক্ষ বিন্দু শব্দটার অর্থ কি জানো? নিরপেক্ষ বিন্দু শব্দের অর্থ হচ্ছে, নিরপেক্ষ বিন্দু বলতে সেই বিন্দুকে বোঝায় যে বিন্দুতে কোনো বল সে অনুভব করবে না, যে বিন্দুতে কোনো প্রাবল্য সে অনুভব করবে না। তাহলে প্রাবল্য কিংবা বল শূন্য হলে সেই বিন্দুকে বলা হচ্ছে নিরপেক্ষ বিন্দু। তার মানে দুইটা চার্জ রাখবো, দুইটা চার্জের জন্য মাঝখানে এমন একটা বিন্দু পাওয়া যাবে বা এক পাশে এমন একটা বিন্দু পাওয়া যাবে যে বিন্দুতে দুইটা চার্জের আকর্ষণ বিকর্ষণ ক্যান্সেল হয়ে কোনো বল আর থাকবে না। তাহলে যেই বিন্দুতে কোনো বল বা প্রাবল্য থাকে না, লব্ধি বল বা লব্ধি প্রাবল্য শূন্য হয়, সেই বিন্দুকে বলা হয় নিরপেক্ষ বিন্দু। এটা বের করতে কিভাবে বের করবো আমরা?
যদি আমাদের দুইটা চার্জ সমধর্মী হয়, দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস, তাহলে সেক্ষেত্রে মাঝখানে শূন্য হবে। সো মাঝখানে শূন্য ধরে করে ফেলবো। আর যদি চার্জ দুটো বিপরীতধর্মী হয়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে ছোট চার্জের নিকটে শূন্য ধরে আমরা করে ফেলবো। তাহলে আমাদের এই ধরনের অঙ্কগুলোতে ধরো আমি তোমাকে একটু দেখাই, দুটো চার্জ আছে, তারপর জিজ্ঞেস করেছে কোন বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, তখন আমরা করব কি, দুটাই যদি একই ধর্মী হয় তাহলে মাঝখানে কোন একটা বিন্দু ধরবো, আমরা বলবো এক্স দূরত্বে শূন্য হবে। এরপর আমরা এবার ক্যালকুলেশন করব। আর যদি দেখতে পাই আমরা একটা প্লাস একটা মাইনাস হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস হলে তখন কিন্তু আর মাঝখানে শূন্য হবে না। তখন আমরা দেখব যে কোন চার্জটার মান ছোট, যার মান ছোট তার নিকটে বাইরের দিকে শূন্য হবে, তখন বাইরে ধরবো এক্স, বাইরে এক্স ধরতে হবে, যেই চার্জ ছোট সেই চার্জের নিকটে বাইরে ধরতে হবে। সো এভাবে নিরপেক্ষ বিন্দু বের করতে বলতে পারে। তারপর আসো দুইটা চার্জ দিয়ে বলবে তাদেরকে তার দ্বারা যুক্ত করে দিয়েছি, কোনগুলোর থেকে কোনগুলোকে চার্জ যাবে, কোনগুলোর থেকে কোনগুলোকে চার্জ যাবে। এটা চার্জের উপর ডিপেন্ড করে না, এটা বিভবের উপর ডিপেন্ড করে। মনে করো একজনের বিভব উচ্চ, একজনের বিভব হচ্ছে নিম্ন, অর্থাৎ একজনের বিভবের মানটা বেশি, একজনের বিভবের মানটা হচ্ছে কম। তাহলে একটা উচ্চ বিভব, একটা নিম্ন বিভব। বিভব কিন্তু তোমাকে দেওয়া থাকবে অথবা বের করে নিতে হবে। তার মানে দুইটা গোলকের বিভব বের করতে হবে। তারপর যদি বলা হয় পজিটিভ চার্জ, সবসময় মনে রাখতে হবে পজিটিভ চার্জ কি করে জানো, পজিটিভ চার্জ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে যায়। পজিটিভ চার্জ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে যায়। আর যদি বলে ইলেকট্রন, ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ, ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তার মানে ধরো আমি ব্যাপারটা বুঝাই দিই, ধরো এখানেও কিছু প্লাস চার্জ আছে, এখানেও কিছু প্লাস চার্জ আছে। সো এখন তার দ্বারা যুক্ত করেছি। সো এই গোলক থেকে একটা প্লাস চার্জ, এই গোলক থেকে একটা প্লাস চার্জ এই গোলকের দিকে চলে যাবে, কেননা ওই গোলক থেকে আসবে না, এই গোলক থেকে যাবে। কেননা প্লাস চার্জের ক্ষেত্রে, প্লাস চার্জের ক্ষেত্রে, প্লাস চার্জের ক্ষেত্রে যার বিভব বেশি ওই গোলক থেকে, যার বিভব কম ওই গোলকের দিকে চলে যাবে। আবার মাইনাস চার্জের ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটবে। তো আমাদেরকে চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে এই ধরনের প্রশ্ন করে, তখন আমরা বিভবটা বের করব। বিভব বের করার পর যার বিভব বেশি তার কাছ থেকে যার বিভব কম সেদিকে যাবে। ইলেকট্রনের কথা বললে যার বিভব কম তার কাছ থেকে যার বিভব বেশি সেদিকে যাবে। সো মোট কথা দুটো গোলকের বিভব বের করতে হবে, তারপর ডিসিশন দিতে হবে। এই ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তারপর এবার আসো ধারক, এটা হচ্ছে স্থিরতত্ত্বের সর্বশেষ টপিক এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা বলতে পারি ধারক থেকে মাস্ট প্রশ্ন হবে, ধারক থেকে অবশ্যই প্রশ্ন হবে। এই ধরনেরই বলা যায়, এই ধরনেরই বলা যায় ধারক থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো দেখো, ধারকের ক্ষেত্রে ধারকত্ব বের করতে বলতে পারে, ধারকের ক্ষেত্রে শক্তি বের করতে বলতে পারে, ধারকের ক্ষেত্রে চার্জ বের করতে বলতে পারে। তো ধারকের একটা ফর্মুলা হচ্ছে কিউ সমান বিভব এবং হচ্ছে ধারকত্ব। আবার ধারকের শক্তির ফর্মুলাগুলো যদি বলি তাহলে হচ্ছে হাফ ধারকত্ব সি, তারপর বিভব স্কয়ার, অথবা ধারকের শক্তির আরেকটা ফর্মুলা হাফ কিউ স্কয়ার ডিভাইড বাই হচ্ছে সি। সো দেখো ধারকের এই হচ্ছে ফর্মুলা। তো সবগুলা ফর্মুলাতে আমাদের ধারকত্ব সি দরকার। ধারকত্ব সি কিভাবে বের করব? ধারকত্ব সি বের করার জন্য চলো আমরা একটু দেখি। আমাদেরকে এরকম দুটা সমান্তরাল পাত থাকতে পারে, যেটার মাঝখানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকতে পারে। কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আমি একটু একবার লিখে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরাবৈদ্যুতিক মাধ্যমের যে ধ্রুবক সেটা হচ্ছে কে। ওকে, আচ্ছা, এটাকে অনেক সময় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে। এখন এই ধরনের কেসে ধারকত্ব সি সমান হবে এই পাতের যে ক্ষেত্রফল সেটা, তারপর অ্যাপসাইলন নট, তারপর হচ্ছে কে, তারপর হচ্ছে ডি। একটু বলে রাখি, শূন্য মাধ্যম কিংবা বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম এবং বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর মান 1, অন্যান্য ক্ষেত্রে কে এর মান দেওয়া থাকবে, বসিয়ে দিব। তাহলে এ অ্যাপসাইলন কে বাই ডি। আবার যদি কখনো বলা হয় যে একটা ধারকের মাঝখানে টি পুরুত্বের একটা বস্তু রেখেছি, কি বলা হচ্ছে দেখো, টি পুরুত্বের বস্তু রাখা হয়েছে, পুরুত্ব তোমাকে বলে দিল। তাহলে ধারকের মাঝখানে যখন একটা বস্তু রাখবো টি পুরুত্বের এবং তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, তখন আমার ধারকত্ব কি হবে? তখন আমার ধারকত্ব একটু চেঞ্জ হবে। উপরে এ অ্যাপসাইলন নট থাকবে আর নিচে হচ্ছে ডি মাইনাস টি প্লাস টি বাই কে। এই ফর্মুলা একটু মনে রাখতে হবে।
ঠিক আছে, আগে ছিল ডি, এখন হচ্ছে মাঝখানে টি পুরুত্বের বস্তু রাখায় ডি থেকে টি বাদ যাবে, তাহলে ডি মাইনাস টি, এরপর টি বাই কে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে ডি মাইনাস টি প্লাস টি বাই কে, কোথায় মাইনাস কোথায় প্লাস খেয়াল করতে হবে। সো এই আর কি। এরপর অনেক সময় একটা ধারককে দুইটা ধারকে পরিণত করতে বলতে পারে, তাহলে 1 থেকে 2, একটা ধারকে যখন আমরা দুইটা ধারকে কনভার্ট করব, সেই ক্ষেত্রে ধরো আগে ছিল ধারকত্ব সি, এখন মনে করো দুইটা ধারক হয়ে গেল, মাঝখানে আমরা কিছু একটা দিয়ে দুইটা ধারক করে ফেললাম, একটা ধারককে আমরা এখন দুই ভাগ করে ফেললাম, দুইটা ধারক করে ফেললাম, তখন সেই ক্ষেত্রে আগে এটা পুরাটাই একটা ধারক ছিল, এখন দেখো এই একটা ধারক এই একটা ধারক, দুইটা ধারক হয়ে গেল, সেক্ষেত্রে আমরা একটা ধারকত্ব বললাম C1 আর একটা বললাম C2। আর পার্থক্যটা কোথায়, আগে টোটাল ডিস্টেন্সটা ছিল ডি, তাহলে আগে টোটাল ডিস্টেন্স ছিল ডি, এখন হয়ে গেল কি, এখন হয়ে গেল d/2, আর এটা হয়ে গেল d/2, তাহলে এখন আমার ডিস্টেন্সটাও হাফ হাফ হয়ে গেল। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা এইভাবে চিন্তা করতে পারি, এই একটা ধারক আবার এই একটা ধারক, এটা C1 এটা C2, তাহলে তারা শ্রেণীতে আছে, তার মানে একটা ধারককে যখন আমরা মাঝখানে ভাগ করে ফেলবো, সেটা তখন শ্রেণীতে চলে যাবে, তখন আমাদের তুল্য ধারকত্ব বের করে নতুন ধারকত্ব বের করতে হবে। তার মানে একটা ধারককে যখন আমরা দুই ভাগ করে ফেলবো, আমরা d/2 দিয়ে দুইটারই ধারকত্ব ক্যালকুলেট করব। আগে যেটা আমরা এ এপসাইলন নট কে বাই ডি বলতাম, এখন ডি এর জায়গায় d/2 বলবো। d/2 বলে আসলে ধারকটা ডাবল হয়ে যায়, অর্থাৎ আগে ধারকত্বের ডাবল হয়ে যায়। ধরো আগে যদি ধারকত্ব হয় সি, তাহলে আসলে এখন হয়ে যায় 2c, আগে যদি ধারকত্ব হয় সি, এখন হয়ে যায় 2c, তারপর আমাদের ধারকত্ব ডাবল হয়ে যায়, তারপর সেটা শ্রেণীতে আছে, শ্রেণী দিয়ে আমরা তুল্য ধারকত্ব বের করে অঙ্কটা করি। একইভাবে একটা ধারককে উপরে নিচে দুই ভাগ করা হয়েছে, তখন আমার কিন্তু ডিস্টেন্স বরাবরই আছে উপরে নিচে দুই ভাগ করার কারণে, কিন্তু ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে, এটা a/2 এটা a/2, ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে। আগে পুরাটার ক্ষেত্রফল ছিল এ, এখন কিন্তু অর্ধেক ক্ষেত্রফল, তাই a/2 হয়ে যাবে, ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার নতুন করে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আগের মতো এই উপরের অর্ধেকের ধারকত্বকে বললাম C1, নিচের অর্ধেকের ধারকত্বকে বললাম C1, ধারকত্ব বের করতে হবে। এই ক্ষেত্রে a/2 এপসাইলন বাই ডি লিখতে হবে, অর্থাৎ ধারকত্ব অর্ধেক হয়ে যাবে। সো উপরে নিচে ভাগ করলে ধারকত্ব আগের ধারকত্বের অর্ধেক হয়ে যায়। তারপর এবার আমরা দেখতে পাচ্ছি উপরে একটা ধারক নিচে একটা ধারক, উপরে একটা ধারক নিচে একটা ধারক, তারা সমান্তরালে চলে গেছে। সো সমান্তরাল তুল্যরোধ বের করব। সো এই ধরনের কেস কিন্তু পরীক্ষা আসা শুরু করেছে, এটাও ইম্পর্টেন্স পাচ্ছে, এবং ব্যাপারগুলো সহজ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে পারা যাবে। সো ধারকত্ব থেকে এই প্রশ্নগুলো আসে। অনেক সময় এরকম একটা গোলক থাকে, গোলকার ধারকত্ব বের করতে বলে, গোলকের ধারকত্ব হচ্ছে 4 পাই এপসাইলন আর, এটা হচ্ছে গোলকের ধারকত্ব 4 পাই এপসাইলন নট আর। একদম সিম্পল, আমাকে গোলকের ব্যাসার্ধ ইনপুট দিলেই ধারকত্ব বের হয়ে আসবে। সো স্থির তড়িৎ থেকে ধারক এই পার্টটা আমরা একটু বেশি দেখব। ওকে, এবার আসো চলতড়িৎ। সো চলতড়িতের ক্ষেত্রে চলতড়িতে আমাদের কী কী টপিক দেখতে হবে। অনেক সময় একটা বর্তনী দেওয়া থাকে, বর্তনীর তুল্যরোধ বের করতে বলে, অথবা বর্তনীর তাপ শক্তি বের করতে বলে। একটা বর্তনীর তাপ শক্তি হচ্ছে H সমান I²RT। তাহলে বর্তনীর তাপ শক্তি বের করতে হলে আমাকে I লাগবে, রোধ লাগবে, সময় লাগবে। আবার অনেক সময় ক্ষমতা বের করতে বলতে পারে, ক্ষমতা P সমান I²R অথবা V²/R অথবা হচ্ছে VI। সো এগুলো আমরা মোটামুটি পারবো। অনেক সময় এই সিম্পল ছোটোখাটো বিষয় থেকেও প্রশ্ন আসতে পারে। এরপর বিশেষ করে প্রশ্ন হবে তড়িৎ কোষের সমবায়। তড়িৎ কোষ মানে ব্যাটারি। সো অনেকগুলো ব্যাটারিকে আমরা একসাথে রাখবো, হয় শ্রেণীতে রাখবো না হয় সমান্তরালে রাখবো। তারপর আমাদেরকে এবার জিজ্ঞেস করবে যে তুল্য তড়িৎচালক বল কত, তুল্য তড়িৎচালক বল কত, তুল্য এরপর কারেন্ট কত জিজ্ঞেস করতে বলতে পারে। তাহলে দেখো, মনে করো এটা একটা ব্যাটারি, এটা আরেকটা ব্যাটারি, এটা আরেকটা ব্যাটারি, কিসে আছে, শ্রেণীতে আছে। মনে করো এটা একটা ব্যাটারি, এটা আরেকটা ব্যাটারি, এটা আরেকটা ব্যাটারি, কিসে আছে, সমান্তরালে আছে। এরপর এটা বাইরের রোধ আর বাইরের রোধ আর। প্রত্যেকটা ব্যাটারির ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ থাকে, প্রত্যেকটা ব্যাটারির ভেতরেও কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ থাকে। তাহলে এইরকম অনেকগুলো ব্যাটারি শ্রেণীতে থাকতে পারে, সমান্তরাল থাকতে পারে। এদের ক্ষেত্রে আমাদের তুল্য ব্যাপারগুলো জানতে হবে। যদি শ্রেণীতে থাকে তাহলে কি হবে, আই সমান যতটা আছে ততটা ব্যাটারি নিব, তারপর হচ্ছে
আর প্লাস যতটা ব্যাটারি আছে ততটা অভ্যন্তরীণ রোধ নিব। আমি এখানে লিখে দিয়েছি, এই যে দেখো এন সংখ্যক ব্যাটারি তাই এন ই নিয়েছি, এন সংখ্যক অভ্যন্তরীণ রোধ তাই এন আর নিয়েছি। কিন্তু সমান্তরাল হলে যে কোনো একটা ব্যাটারি কাজ করে, তাহলে এনি ওয়ান যে কোনো একটা ব্যাটারি দিয়ে কারেন্ট যাবে। সেই জন্য আমরা যতটাই থাকুক না কেন, আমরা সমান্তরাল থাকলে যে কোনো একটা ব্যাটারি দিয়ে কারেন্ট যায়, তাই আমরা ই নিব। আর প্লাস সমান্তরালে তুল্য রোধ হচ্ছে আর বাই এন। এই ফর্মুলাটা একটু দেখে নিতে হবে। তার মানে মোট কথা ব্যাটারির যে সমবায় আছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। তারপর আসে এবার কির্শফের সূত্র থেকে প্রশ্ন হবে। তারপর কির্শফের সূত্রটা একটু কঠিন আছে, তোমরা যদি কির্শফ আছে তাহলে তোমরা চাইলে স্কিপ করতে পারো, একটু কঠিন আছে এই আর কি। হুইটস্টোন ব্রিজ এটা মোটামুটি সহজ, একটু মাথায় রাখতে হবে হুইটস্টোন ব্রিজের প্রথমটা পি দ্বিতীয়টা কিউ, এবং প্রথমটাকে বলে প্রথম বাহু দ্বিতীয়টাকে বলে দ্বিতীয় বাহু, এবং এটা এই সিরিয়ালে যাবে এই যে এদিক থেকে। আবার এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটাকে বলা হয় তৃতীয় বাহু, এটাকে বলা হয় চতুর্থ বাহু। এটা নিচ থেকে যাবে, তাহলে একটা উপর দিক থেকে যায় একটা নিচ দিক থেকে যায়। উপর দিক থেকে প্রথম দ্বিতীয়, তারপরে দিক থেকে তৃতীয় চতুর্থ। তাহলে সিরিয়াল কিন্তু ফিক্স, এই সিরিয়াল চেঞ্জ করা যাবে না। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, পি কিউ আর এস। দেখো আমি এখানে যে সিরিয়ালটা দিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পি কিউ আর এস এর, এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। তো হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে পি বাই আমরা জানি কিউ সমান আর বাই এস হয়। যদি এটা হয় তাহলে আমাদের ব্রিজটা সাম্য অবস্থা। তাহলে যখন আমাকে বলবে হুইটস্টোন ব্রিজটা সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থা মানে হুইটস্টোন ব্রিজে আমার ব্যালেন্স আছে, ফলে মাঝখানে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে দেখো গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যাবে না, ব্রিজটা সাম্য অবস্থায় আছে, সব কথা বলা থাকলে পি বাই কিউ সমান আর বাই এস হয়। এটা দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হয়, অনেকগুলো ম্যাথ আছে। বিশেষ করে গ্যালভানোমিটারের চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে ব্রিজটা সাম্য অবস্থায় আসবে। তার মানে মনে করো ব্রিজটা সাম্য অবস্থায় নাই, চতুর্থ বাহুতে নতুন করে একটা রোধ যুক্ত করতে হবে, তারপর ব্রিজটা সাম্য অবস্থায় পৌঁছাবে। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে চতুর্থ বাহুর প্রয়োজনীয় রোধ বের করে কতটুকু যোগ করতে হবে সেটা করবো। এই ধরনের অঙ্ক পরীক্ষায় বেশি আসে, হুইটস্টোন পরীক্ষায় বেশি আসে। এরপর আসো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, শান্ট যুক্ত, এই ব্যাপারগুলো আসতে পারে, একদম সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো এমিটারের যে যন্ত্র, সে যন্ত্র, এটাকে আমি বললাম যন্ত্রের রোধকে বলি জি যন্ত্রের রোধ বা গ্যালভানোমিটারের রোধ। এবং যন্ত্রের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে যন্ত্রের মধ্যে, সেটা হচ্ছে আইজি যন্ত্র। আর এখানে আমরা একটা শান্ট যুক্ত করি সমান্তরালে শান্ট। আর মোট যে কারেন্টটা যায় সেই কারেন্টটাকে বলা হচ্ছে আই মোট, বা আই বলা হচ্ছে আই। তাহলে দেখো মোট আই কারেন্ট যাবে, আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাওয়ার পর যন্ত্রের মধ্য দিয়ে যাবে আইজি, বাকি কারেন্টটা এই যে এদিকে আমি লিখে দিচ্ছি বাকি কারেন্ট শান্টের মধ্য দিয়ে চলে যাবে। তাহলে আমি আই কারেন্ট পাঠিয়েছি, যন্ত্রের মধ্যে যেটা যাবে সেটা ছাড়া বাকি কারেন্টটা শান্টের মধ্যে চলে যাবে। সো এই ক্ষেত্রে শান্টের যত ম্যাথ আছে, অ্যামিটারের পাল্লা বৃদ্ধির যত ম্যাথ আছে, গাইডে বিভিন্নভাবে করা আছে বা বিভিন্নভাবে তোমরা একাডেমিকে করেছো, বাট একটা ফর্মুলা দিয়ে সবগুলো ম্যাথ করে ফেলা যায়। সেটা হচ্ছে প্রথমত সবাই ভালো করে খেয়াল করো, একটাই ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এই একটা ফর্মুলা দিয়ে সব ম্যাথ করে ফেলা যাবে। সেটা হচ্ছে অ্যামিটারের পাল্লা, এই পাল্লা শব্দটা এন দিয়ে প্রকাশ করি। পাল্লা মানে হচ্ছে মোট কারেন্ট ডিভাইডেড বাই যন্ত্রের কারেন্ট। এই তো, তাহলে মোট কারেন্টটা যন্ত্রের কারেন্টের কত গুণ, এই হচ্ছে কথা। যেমন ফর এক্সাম্পল মনে করো এদিকে যাচ্ছে 10 এম্পিয়ার কারেন্ট আর এদিকে যাচ্ছে 1 এম্পিয়ার কারেন্ট, তাহলে এটা 10 গুণ, এই 10 গুণটা হচ্ছে এন। তাহলে যন্ত্রে যে কারেন্টটা যাচ্ছে তার কত গুণ কারেন্ট মোট কারেন্ট ছিল, সেটা হচ্ছে এন। এবং এটার ফর্মুলাটা একদম ফিক্স, জি প্লাস এস বাই এস। এই একটা সূত্র দিয়ে সব অঙ্ক করে ফেলা যাবে। এখানে জি হচ্ছে যন্ত্রের রোধ বা গ্যালভানোমিটারের রোধ, এস কি শান্ট, আর আই মোট কারেন্ট, আইজি গ্যালভানোমিটারের কারেন্ট, আর এন হচ্ছে পাল্লা সবসময় বুঝায় গ্যালভানোমিটারের কারেন্টের কত গুণ কারেন্ট যাচ্ছে, আই বাই আই জি। ওকে, শেষ। তারপর আসে এবার চলো তো শেষ, চৌম্বক ক্রিয়া, চ্যাপ্টার 4 চৌম্বক ক্রিয়া। এখান থেকে আমাদের প্রথমত খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বায়ো-স্যাভার্টের সূত্র। সো বায়ো-স্যাভার্টের সূত্রের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র, বৃত্তাকার তারের জন্য চৌম্বক ক্ষেত্র, দুটি তারে প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র। সো একটু করে আমরা দেখি অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র। অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্রের যে ফর্মুলা আমি লিখে দিচ্ছি, অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে বি সমান
মিউ নট তড়িৎ প্রবাহ আই 2 পাই আর। বৃত্তাকার তারের জন্য ফর্মুলা হচ্ছে আবার সেম মিউ নট আই, শুধু পাই থাকবে না 2 আর, তার মানে একটা পাই কম। আর দুটি তার একসাথে চৌম্বক প্রবাহের জন্য, তার মানে এভাবে করে দুইটা তার থাকবে পরীক্ষায়। একটাকে বলা হচ্ছে 1 নাম্বার তার, যেটা দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, আর একটা 2 নাম্বারটা যেটার মধ্যে I2 কারেন্ট যাচ্ছে। তারপর বিভিন্ন অঞ্চলে লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে বলতে পারে, সেই কনসেপ্টটা আমাদের পরীক্ষায় আসে। এরপর চৌম্বক বল। পরীক্ষায় কিন্তু চৌম্বক বল থেকে প্রশ্ন হয়। চৌম্বক বল দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে চার্জের জন্য হচ্ছে কিউ পরিমাণ চার্জ ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করছে, কিউ পরিমাণ চার্জ ভি ভ্যালোসিটি নিয়ে বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করছে, চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করি। এরপর সাইন থিটা। অথবা আরেকটা হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য, সো সেই ক্ষেত্রে একটা চৌম্বক বল তৈরি হয়। অর্থাৎ একটা চার্জ যখন গতিশীল হয় কিংবা তড়িৎ প্রবাহ যখন চলে, তখন সেখানে আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রের ফলে একটা চৌম্বক বল লাভ হয়, ওই চৌম্বক বলটা আমরা বের করছি। এখন দেখো, তড়িৎ প্রবাহ থাকলে আই, তারের দৈর্ঘ্য এল, চৌম্বক ক্ষেত্র বি সাইন থিটা। তাহলে হয় আমরা কিউ বি সাইন থিটা অথবা আইএল ভি সাইন থিটা দিয়ে চৌম্বক বল বের করে ফেলতে পারি। আবার এটা হচ্ছে চৌম্বক বল। তোমাদেরকে একটু বলে রাখি, পরীক্ষায় মাঝে মধ্যে লরেন্স বল জিজ্ঞেস করে। লরেন্স বল ব্যাপারটা কি? লরেন্স শব্দটা থাকলেই বুঝতে হবে দুইটা বল একসাথে। একটা হচ্ছে এফ ই, একটা হচ্ছে এফ এম। এফ ই হচ্ছে তড়িৎ বল আমরা পড়ে আসছি চার্জ কিউ এবং তড়িৎ ক্ষেত্র। আর চৌম্বক বল হচ্ছে কিউ বি ভি সাইন থিটা। ওকে, সো এই হচ্ছে লরেন্স বল। তাহলে লরেন্স বল যখন তোমাকে বের করতে বলবে, শুধু চৌম্বক বল বের করলে চলবে না, লরেন্স বল বললে তড়িৎ বল এবং চৌম্বক বলের যোগফল বের করে দেখাতে হবে। এবং এখানে একটা কথা বলি, আমি যেভাবে নর্মাল যোগ করেছি এফ ই আর এফ এম, সবসময় এভাবে নর্মাল যোগ হবে না, দুটো একই দিকে থাকলে হবে। তাহলে কি করব? অনেক সময় ভেক্টর যোগ থাকতে পারে, তাহলে এটাকে স্কোয়ার করে রুট ওভার হতে পারে, অ্যাঙ্গেল আসতে পারে। তার মানে আমাদেরকে লরেন্স বলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে একটা এফ ই এবং আরেকটা এফ এম, তাদেরকে ভেক্টর পদ্ধতিতে যোগ করতে হবে। তাহলে তড়িৎ বল এবং চৌম্বক বলের লব্ধি হচ্ছে লরেন্স বল। অনেক সময় আসে পরীক্ষায়। এবার হল বিভব খুব একটা পরীক্ষায় ইম্পর্টেন্ট না, তারপরে ফর্মুলাটা লিখে দিচ্ছি। হল বিভব ব্যাপারটা কি? হল বিভব ব্যাপারটা হচ্ছে একটা পাত থাকবে, একটা পাতের সাথে আমরা কারেন্ট ফ্লো করাবো, এতে করে পাতের চার্জ সেপারেশন হয়ে যাবে, একটা বিভব পার্থক্য তৈরি হবে, যেটাকে হল বিভব বলা হচ্ছে। হল বিভব বললেই তুমি এই ফর্মুলা বসিয়ে দিবে। হল বিভবের ফর্মুলা ডেল ভি, অথবা আমরা হল বিভবকে ভি এইচ বলি, এইচ মানে হল বিভবের ফর্মুলা তুমি বসিয়ে দিবে বি ভি ডি। ডি কি? ডি হচ্ছে তোমার এই যে পাতের দূরত্ব বা চার্জের মাঝখানের দূরত্ব। অথবা আরেকটা ফর্মুলা আছে বি, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ আই, তারপর হচ্ছে এন ই টি। এখানে টি হচ্ছে পুরুত্ব, আর এন হচ্ছে ইলেকট্রন ঘনত্ব। ওকে, ঠিক আছে। যদিও হল বিভব অতটা ইম্পর্টেন্ট না, তারপর একটু ফর্মুলা মাথায় রাখলে ভালো। এবার কুণ্ডলীর টর্ক, এটা সুপার ইম্পর্টেন্ট, এটা আমি 5 স্টার দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। কুণ্ডলীর টর্ক খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক বেশি আসে কুণ্ডলীর টর্ক। সো টর্কের ফর্মুলাটা এই বসাই দিতে হয়। টর্কের ফর্মুলা হচ্ছে এন পাকের কুণ্ডলী, আই তড়িৎ প্রবাহ চলবে এ ক্ষেত্রফল দিয়ে বি চৌম্বক ক্ষেত্রে NIAB, তারপর সাইন থিটা এবং থিটা কার সাথে কার মধ্যবর্তী কোণ? থিটা হচ্ছে কুণ্ডলীর সাথে, মনোযোগ দাও, কুণ্ডলীর লম্বের সাথে, কুণ্ডলীর লম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ। সবাই এই জায়গায় ভুল করে ফেলে। কুণ্ডলীর লম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ, এটা হচ্ছে থিটা। যদি কুণ্ডলীর সাথে কোণ দেওয়া থাকে 90 মাইনাস করে ফেলতে হবে। কুণ্ডলীর সাথে দেওয়া থাকলে, তাহলে কুণ্ডলীর লম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ হচ্ছে থিটা। সো টর্ক কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, একটু খেয়াল করতে হবে। আর টর্ক ব্যাপারটা কি? একটা নর্থ পোল, একটা সাউথ পোল, একটা চৌম্বক আছে, এখানে একটা কুণ্ডলী আছে। এই কুণ্ডলীটা কি করবে? চৌম্বকের প্রভাবে, এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ হবে, তো চৌম্বকের প্রভাবে কুণ্ডলী ঘুরতে থাকবে, এটাই হচ্ছে টর্ক। এবার আসো তাড়িৎ-চৌম্বক আবেশ, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। তারপর এখানে মাঝে মধ্যে চৌম্বক চাপটার সাথে মিক্স করতে পারে। আবিষ্ট তড়িৎচালক বল একটা আছে, যেটাকে অ্যাপসাইলন দিয়ে প্রকাশ করা হয়, এটার ফর্মুলা হচ্ছে -n পাক, তারপরে ফ্লাক্সের হার,
তারপর স্বকীয় এবং পারস্পরিক গুণাঙ্ক আছে ফ্লাক্স মানি এলআই অথবা ফ্লাক্স মানি এমআই, এগুলো হচ্ছে স্বকীয় এবং পারস্পরিক আবেশের ফর্মুলা। এরপর এসি কারেন্টের ইকুয়েশন অনেক সময় পরীক্ষা আসে, আই এসি কারেন্ট সমান আই ম্যাক্স সাইন থিটা। এরপর বিশেষ করে আমাদের অনেক সময় চৌম্বকের সাথে মিক্স করতে পারে গড় মান শীর্ষ মান আরএমএস মান। তো গড় মান শীর্ষ মান আরএমএস মান এগুলো একটু বুঝাই দিচ্ছি। এসি কারেন্টের গড় মান এটা হাফ সাইকেলের জন্য, সেটা হচ্ছে 2/পাই এবং আই ম্যাক্স সর্বোচ্চ মানের 2/পাই গুণ। আর আরএমএস মান হচ্ছে 1/√2 ইন্টু আই ম্যাক্স। সো এই ফর্মুলাগুলো একটু লিখে রাখতে পারো, যাতে করে যদি কখনো ইনকেস পরীক্ষায় চলে আসে সরাসরি ফর্মুলা বসাই দিবে, সব কিছু দেওয়া থাকবে যেন করতে পারো। এবার আসো জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা ইম্পর্টেন্ট আর সহজ চ্যাপ্টার, কোনোভাবে মিস দেওয়া যাবে না। এখান থেকে লেন্সের সমীকরণ এবং বিম্বের প্রকৃতি নিয়ে অনেক বেশি প্রশ্ন আসে। আমরা জানি লেন্সের ক্ষমতা P সমান 1/f, আবার আমরা এটাও জানি 1/f সমান 1/u প্লাস 1/v। আবার লেন্সের সমীকরণ থেকে আমরা পাই মিউ মাইনাস 1, এরপর 1/r1 মাইনাস 1/r2। সো আমি যে ফর্মুলাটা লিখে দিয়েছি এই ফর্মুলা থেকেই আমাদের প্রশ্নটা হয়। আমি একটু আরেকবার বলি, পি হচ্ছে লেন্সের ক্ষমতা, অনেক সময় লেন্সের ক্ষমতা বের করতে বলতে পারে, সেজন্য আমরা পি রেখেছি। আবার অনেক সময় ফোকাস দূরত্ব বের করতে বলতে পারে 1/f। আবার 1/f মানে 1/u প্লাস 1/v। ইউ হচ্ছে লক্ষ্যবস্তু, ভি হচ্ছে বিম্ব। অনেক সময় বিম্বের দূরত্ব, বিম্বের প্রকৃতি বের করতে বলতে পারে, যখন যেটা বলবে সেটা ব্যবহার করব, না বললে সেটা স্কিপ করব। এরপর মেইন ফর্মুলা যেটা আমাদের লাগবে আসলে সেটা হচ্ছে এই পার্টটুকু আমাদের লাগবে। এই পার্টটুকু যদি একটু ভালো করে খেয়াল করি, মিউ মাইনাস 1, এখানে মিউটা কিসের? মিউটা হচ্ছে আমার লেন্স যেটা তৈরি সেটার, তাহলে লেন্সের মিউটা হচ্ছে লেন্সের। এখন লেন্সটা তো সাধারণত গ্লাসের তৈরি হয়, তাই এখানে মিউটা হচ্ছে গ্লাসের, এবং গ্লাসের মিউ 1.5। আবার অনেক সময় কিন্তু একটু ঝামেলা থাকে, আমরা লেন্সটাকে পানির মাধ্যমে ডুবিয়ে ফেলি, সেক্ষেত্রে এই মিউটা হবে মিউ গ্লাস ডিভাইডেড বাই হচ্ছে মিউ ওয়াটার। কথা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, যাই হোক এগুলো একটু খেয়াল করতে হবে। এরপর এখানে একটা বড় ঝামেলা হয় R1 এবং R2 নিয়ে। R1 কি R2 কি? R1 হচ্ছে, আমরা জানি একটা লেন্সের দুটা পৃষ্ঠ আছে, এটা 1 নাম্বার পৃষ্ঠ, এটা 2 নাম্বার পৃষ্ঠ। ওই 1 নাম্বার পৃষ্ঠের যে বক্রতার ব্যাসার্ধ সেটা R1, 2 নাম্বার পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ R2। তাদের আবার একটা প্লাস মাইনাসের বিষয় আছে। যদি আমরা ঢুকার সময় উত্তল অনুভব করি তাহলে প্লাস, অবতল হলে মাইনাস, দেন আবার ঢুকতে গিয়ে সেকেন্ড যে পার্টটা আছে সেখানে যদি আমরা উত্তল পাই তাহলে প্লাস, অবতল পেলে মাইনাস। সো এই প্লাস মাইনাসের বিষয়গুলো খেয়াল করতে হয়। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর মাঝে মধ্যে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে অণুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র নিয়ে প্রশ্ন আসতে পারে। সো অণুবীক্ষণ যন্ত্র আসলে সরল অণুবীক্ষণ যন্ত্র ভালো করে দেখো, এটাই পরীক্ষা আসে, সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। সো আমাদের অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র থেকে বিবর্ধন রিলেটেড প্রশ্ন বেশি আসে। বিবর্ধন রিলেটেড প্রশ্ন বেশি আসার কারণে আমাদেরকে বিবর্ধনের ফর্মুলাগুলো মাথায় রাখতে হয়। দেখো, সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের ফর্মুলা 1 + d-a/f। এফ হচ্ছে আমি যেই লেন্স দিয়ে অণুবীক্ষণ যন্ত্র বানিয়েছি তার ফোকাস দূরত্ব। ডি কি? ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এ কি? এ হচ্ছে আমি যে অণুবীক্ষণ যন্ত্রের চোখটা রেখেছি ওই অণুবীক্ষণ যন্ত্রের লেন্স এবং আমার চোখের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। অনেক সময় আমরা লেন্সের উপর চোখ রাখি, তখন কোনো ডিস্টেন্স থাকে না, তখন এটা 0 বসানো যায়। বিভিন্ন কেসে এই ফর্মুলাগুলো আসে। এবার আসো দূরবীক্ষণ যন্ত্র থেকে বেশি প্রশ্ন আসে। দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে আবার 2টা ফোকাসিন আছে, একটা অসীম দূরত্বে ফোকাসিন, একটা স্পষ্ট দর্শনে ফোকাসিন। ফোকাসিনটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে হয় অসীম দূরত্বে ফোকাসিন দেওয়া থাকবে, তাহলে স্পষ্ট দর্শনের ফোকাসিন দেওয়া থাকবে। সো ফোকাসিনের ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এবং যদি অসীম দূরত্বে ফোকাসিন থাকে তখন বিবর্ধনের ফর্মুলা একদম সহজ, FO/FE। ভাই FO জিনিসটা কি? FO হচ্ছে অবজেক্টের দিকে যে লেন্স আছে সেটা। FE কি? আইপিসের দিকে যে লেন্স আছে সেটা আইপিস। আচ্ছা, বাংলায় বলে দিচ্ছি, অবজেক্ট মানে হচ্ছে ওবি লক্ষ্য, আর ওবি আর এফি মানে হচ্ছে ওবি নেত্র। আচ্ছা, এবার একটু বুঝাই দিই। আমরা যখন দূরবীক্ষণ যন্ত্রে দেখি, দূরবীক্ষণ যন্ত্রে একটা লেন্স হচ্ছে কোন দিকে থাকে? একটা লেন্স হচ্ছে বস্তুর দিকে থাকে, আর একটা লেন্স হচ্ছে আমাদের চোখের দিকে থাকে। আমাদের চোখের দিকে যে লেন্সটা থাকে সেই লেন্সটাকে বলা হচ্ছে আইপিস অথবা অবিনেত্র, আর যেটা বস্তুর দিকে থাকে সেটা হচ্ছে অবজেক্ট অথবা হচ্ছে অবিলক্ষ্য। সো দুটো লেন্স দেওয়া থাকবে অথবা উদ্দীপকে বলা থাকবে অবিলক্ষ্য, অবিনেত্র, তখন আমাদেরকে এই ফর্মুলাটা বসাতে হবে। আবার যদি স্পষ্ট দর্শন থাকে ফর্মুলা একটু মডিফাই হয়ে এটা হয়ে যাবে।
সবাই একটু ফর্মুলাগুলো দেখে নাও। তো আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে প্রিজম একটা টপিক আছে, প্রিজম থেকে প্রশ্ন হয়। প্রিজম এখান থেকেও কিন্তু অনেক বেশি প্রশ্ন হয়, আমি এটাকেও 5 স্টার দিয়ে দিচ্ছি প্রিজমকে। প্রিজম থেকে আমার ফর্মুলা বেশি নাই, একটা হচ্ছে প্রিজম কোণ এ সমান R1 প্লাস R2, আরেকটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে আমাদের মিউ সমান, হ্যাঁ সরি বিচ্যুতি সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এরপর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি। সো ন্যূনতম বিচ্যুতি হবে, এটা হবে যদি I1 এবং I2 সমান হয়, R1 এবং R2 যদি সমান হয় তাহলে ন্যূনতম বিচ্যুতি হবে, অন্যথায় ন্যূনতম বিচ্যুতি হবে না। এবং ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে মিউ বের করার একটা সূত্র হচ্ছে মিউ সমান সাইন এ প্লাস ন্যূনতম বিচ্যুতি ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ প্লাস এ বাই 2। সো এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি দিয়ে প্রতিসরাঙ্ক বের করার ফর্মুলা। প্রিজমের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলোই লাগে, এবং প্রিজম হচ্ছে আমাদের 5 স্টার। প্রিজম ভালো করে তোমাদেরকে দেখতে হবে। তারপর আসে এবার ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান থেকে প্রশ্ন একদম স্পেসিফিক, সেটা হচ্ছে ব্যতিচাপ থেকে প্রশ্ন হতে পারে, তারপর হচ্ছে দুঃখিত ব্যতিচাপ থেকে প্রশ্ন হতে পারে, একক চিরের অপবর্তন থেকে প্রশ্ন হতে পারে, অথবা বহু চির অপবর্তন গ্রেটিন থেকে প্রশ্ন হতে পারে। মাত্র এই 3টা জায়গা থেকে প্রশ্ন হবে। আবার বলছি, দ্বিচির ব্যতিচার, একক চির অপবর্তন, বহু চির অপবর্তন গ্রেটিন। এখানে ফর্মুলা হচ্ছে একটাই, দ্বিচির ব্যতিচারের ক্ষেত্রে ডি ডেল এস সমান এ এক্স এন, এই একটাই ফর্মুলা। ডি হচ্ছে পর্দা, ডেল এস হচ্ছে পথ পার্থক্য, এ হচ্ছে ছিদ্রের দূরত্ব, এক্সএন হচ্ছে রৈখিক দূরত্ব। এখানে ডেল এস নিয়ে একটু প্রবলেমে পড়তে হয়, উজ্জ্বল বিন্দুর জন্য কি হবে, অন্ধকার বিন্দুর জন্য কি হবে, সেই ব্যাপারগুলো একটু ভালো করে দেখতে হয়। তো দ্বিচির ব্যতিচারের এখানে আমাদের বিশেষ করে কয়েকটা প্রশ্ন আসে, পরপর দুটি উজ্জ্বল, পরপর দুটি অন্ধকার, পরপর একটি উজ্জ্বল একটি অন্ধকার, চিরের প্রস্থ, ডোরার প্রস্থ, এই ব্যাপারগুলো, এই ফর্মুলাগুলো একটু দেখতে হয়। একক চির অপবর্তন খুব একটা প্রশ্ন আসে না, যদি আসে এই একটা ফর্মুলা দিয়ে হয়ে যায়, এ সাইন থিটা সমান হচ্ছে ডেল এস। শুধু ডেল এস নিয়ে একটু ঝামেলা আছে, ডেল এসে উজ্জ্বল অন্ধকারের শর্তগুলো একটু দেখতে হয়। এরপর বহুচির অপবর্তন গ্রেটিন, এখানেও একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে ডি সাইন থিটা সমান হচ্ছে ডেল এস। একটু জানতে হয় কষ্ট করে যে ডি এর পরিচয়টা কি, ডি এর পরিচয়টা জানতে হয় অপবর্তন গ্রেটিনের ক্ষেত্রে, গ্রেটিন ধ্রুবকটা জানতে হয়। ওকে, তারপর আধুনিক পদার্থবিজ্ঞান। আমি একটা কথা বলি, ভৌত আলোক বিজ্ঞানে যেহেতু প্লাস মাইনাসের ঝামেলা আছে, তারপরে এন এর মানে ঝামেলা আছে, তোমরা যদি কেউ ভৌত আলোক বিজ্ঞানে এই ব্যাপারগুলো ক্লিয়ার না থাকো, কনফিউশনে থাকো, তাহলে ভৌত আলোক বিজ্ঞানটাও তোমরা স্কিপ করতে পারো। যেহেতু ভৌত আলোক বিজ্ঞানে তোমার যদি ভালো মতো ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অনেক ঝামেলা হতে পারে। আর যদি তোমার কাছে ভৌত আলোক বিজ্ঞানের এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকে তাহলে ঠিক আছে। এবার আধুনিক পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টারগুলো মিস দেওয়ার মতো না। তাপগতিবিদ্যা, তারপর হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, তারপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টারগুলো মিস দেওয়ার মতো না, কারণ এইসব চ্যাপ্টার থেকে খুব একটা পেঁচায় না, আর পেঁচালেও তুমি ধরতে পারবে। তো আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আমার একদম স্পেসিফিক হয় কাল দীর্ঘায়ন আসবে, নাহলে দৈর্ঘ্য সংকোচন আসবে, অথবা ভর বৃদ্ধি আসবে। এরপর ফটোতড়িৎ ক্রিয়া আসবে, অথবা হচ্ছে নিবৃত্তি বিভব আসবে, এবং এক্সরে আসতে পারে। সো দেখো, কাল দীর্ঘায়নের ফর্মুলা আমরা জানি, কাল দীর্ঘায়নের ফর্মুলা হচ্ছে টি সমান টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। শুধু এটা জানতে হবে টি কি আর টি নট কি। শর্টকাটে বলে দিচ্ছি, টি হচ্ছে পৃথিবীর সময়, তাহলে পৃথিবীতে কেউ যদি কোনো সময় মাপে সেটা টি, আর টি নট হচ্ছে মহাকাশে বসে কেউ যদি সময় মাপে, রকেটে বসে কেউ যদি সময় মাপে সেটা টি নট। দৈর্ঘ্য সংকোচন এল সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল হচ্ছে গতিশীল অবস্থায় মাপা দৈর্ঘ্য, আর এল নট হচ্ছে স্থির অবস্থায়, দুইজনই স্থির, এই অবস্থায় মাপা দৈর্ঘ্য। ভর বৃদ্ধি এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম নট হচ্ছে সে যখন স্থির ছিল তখন তার যে ভর সেটা, আর এম হচ্ছে তাকে যখন আমরা আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল করেছি তখন যেটা, সেটা এম। এরপর ভর বৃদ্ধির সাথে রিলেটেড হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি। সো বিশেষ করে গতিশক্তিটা বেশি আসে, গতিশক্তি হচ্ছে এম মাইনাস এম নট সি স্কোয়ার। একইভাবে বিভব শক্তি এম নট সি স্কোয়ার, মোট শক্তি সমান এম সি স্কোয়ার। ফটোতড়িৎ ক্রিয়া, ফটোতড়িৎ ক্রিয়ার সূত্রটা পরীক্ষা আসে এইচ এফ সমান কার্যচাপ একক ডাব্লিউ আর গতিশক্তি ই কে। কার্যচাপ একক সমান লেখা যায় এইচ এফ নট, এখানে এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক হাফ এম বি স্কোয়ার।
সো অনেক সময় এফ নট সূচক কম্পাঙ্ক বের করতে বলতে পারে। নিবৃত্তি বিভব, যে বিভব দিলে ফটোতড়িৎক্রিয়া বন্ধ হয়ে যায়, ইভিএস সমান হাফ এম ভি স্কয়ার। এক্স রে, ই ব্যাটারির শক্তি ভি নট সমান হাফ এইচ এফ সমান এইচ সি বাই ল্যামডা। সো এই ফর্মুলাগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ফটোতড়িৎক্রিয়া অথবা নিবৃত্তি বিভব অথবা এক্স রে, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার রাখলেই হয়। নিউক্লিয়ার ফিজিক্স এই চ্যাপ্টার থেকে শুধু তেজস্ক্রিয়তা যে পার্টটা আছে এই পার্টটা ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয়তার একটাই সূত্র, লন এন বাই এন নট সমান মাইনাস ল্যামডা টি। আর তুমি যদি এন নটকে উপরে লিখে এনকে নিচে লিখো, মাইনাস দিতে হবে না। তেজস্ক্রিয়তার এই একটা ফর্মুলা দিয়ে মোটামুটি সব কিছু হয়ে যায়। এন কি আর এন নট কি? এন হচ্ছে অবশিষ্ট পরমাণু আর এন নট হচ্ছে শুরুতে কত পরমাণু ছিল। আর এই ল্যামডাটা পরীক্ষায় অনেক বেশি লাগে। এটা হচ্ছে অবক্ষয় ধ্রুবক অথবা ক্ষয় ধ্রুবক, অবক্ষয় ধ্রুবক অথবা ক্ষয় ধ্রুবক এই ল্যামডা। অর্ধায়ু এবং গড়ায়ু নিয়ে প্রশ্ন হতে পারে। অর্ধায়ুর ফর্মুলাটা মুখস্থ রাখবে লন 2 বাই ল্যামডা, আর গড়ায়ুর ফর্মুলাটা মনে রাখবে 1 বাই ল্যামডা। এই তো। তারপর ভর ত্রুটি বন্ধন শক্তি নিয়ে প্রশ্ন হতে পারে। ভর ত্রুটি বলতে বোঝায় প্রোটনের ভর এবং নিউটনের ভর যোগ করার পর যেটা পাবো ওইখান থেকে নিউক্লিয়াসের ভরটা বাদ দিয়ে দিব, তাহলে এটা হচ্ছে ভর ত্রুটি। আর সেই ভর ত্রুটির সাথে যখন আলোর বেগের বর্গ এমসি স্কয়ার গুণ করে দিব, তখন যেটা পাবো সেটা বন্ধন শক্তি। সো ভর ত্রুটি আর বন্ধন শক্তি। এই তো ভর ত্রুটি মানে প্রোটন আর নিউটনের ভরটা নিয়ে নিব, সেখান থেকে নিউক্লিয়াসের ভরটা বাদ দিয়ে দিব, তাহলে যেটুকু ভরের ডিফারেন্স হবে সেটা ভর ত্রুটি। একটু বলে রাখি, এই ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যাটা গুণ করতে হয়, এই ক্ষেত্রে আমাদের নিউটনের সংখ্যাটাও গুণ করতে হয়, সেখানে নিউটনের সংখ্যাটাও গুণ করে দিতে হয়। তাহলে আমরা একটু ভর ত্রুটি বন্ধন শক্তিগুলোও দেখব। বোর পরমাণু মডেলের কিছু ম্যাথ আছে যেটা কেমিস্ট্রি গুণগত রসায়ন করে এসেছো, ওই ধরনের কিছু ম্যাথ নিউক্লিয়ার ফিজিক্সও আছে। বিশেষ করে ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে লাফ দেয়, মনে করো এন সমান N1 থেকে সে N2-তে লাফ দিচ্ছে, অথবা N2 থেকে N1-এ লাফ দিচ্ছে, তখন সে একটা শক্তি নির্গত করে ডেলি। তো এটা অনেক সময় বের করতে বলতে পারে। এটা আমরা নর্মালি কীভাবে বের করি? কতটুকু শক্তি সে নির্গত করবে, এটা আমরা নর্মালি বের করি। প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রিডবার্গ সমীকরণ দিয়ে 1 বাই ল্যামডা বের করে ফেলবো। এই যে, তাহলে আমার রিডবার্গ সমীকরণ থেকে আমি 1 বাই ল্যামডা বের করে ফেলেছি, N1 স্কয়ার মাইনাস N2 স্কয়ার। ওকে, সো রিডবার্গ সমীকরণ থেকে আমি প্রথমে 1 বাই ল্যামডা বের করেছি। এবার আমাদের শক্তির পরিবর্তন এইচ সি বাই ল্যামডা। সো আমি এবার জাস্ট হচ্ছে যে অ্যান্সারটা আমি পেয়েছি সেটার সাথে এই যে দেখো এইচ সি গুণ করে দিব 1 বাই ল্যামডা। তাহলে আমি আমার রিডবার্গ সমীকরণ তো আমরা জানি 1 বাই ল্যামডা সমান রিডবার্গ ধ্রুবক, এরপর হচ্ছে এটার সাথে এইচ সি গুণ করে দিলে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাওয়ার সময় কতটুকু শক্তির গ্যাপ সেটা পাওয়া যাবে। এরপর ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারটা একটু জটিল আছে, চাইলে স্কিপ করতে পারো যদি তুমি ইলেকট্রনিক্সের সার্কিটগুলো ভালো না বুঝো। ডায়োডের গতি ও রোধ বের করতে বলতে পারে। গতি ও রোধের ফর্মুলা হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই। এই তো, ডেল ভি বলতে V2 মাইনাস V1, ডেল আই বলতে I2 মাইনাস I1। সো এই মানগুলো আমরা কোথায় পাবো? এই মানগুলো পাবো আমরা আইভি গ্রাফে। সো ডায়োডের একটা আইভি গ্রাফ আছে এই ধরনের, এটা হচ্ছে ডায়োডের আইভি গ্রাফ। ডায়োডের এই আইভি গ্রাফ থেকে আমরা V2, V1, I2, I1 এগুলো পাবো, এখান থেকে গতি ও রোধ বের করে নেব। সো ডায়োডের গতি ও রোধ নিয়ে পরীক্ষার প্রশ্ন হয়। তারপর ট্রানজিস্টরের আলফা, বিটা এবং গেইন। আলফা কি, বিটা কি? আলফা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, আলফা সমান হচ্ছে আই ইমিটার, আই কালেক্টর ডিভাইডেড বাই আই ইমিটার। আবার বিটা কি, বিটা হচ্ছে প্রবাহ লাভ। সো বিটা বের করব কিভাবে? আই কালেক্টর ডিভাইড বাই আই বেস। তারপর গেইন কি, যে কোনো গেইন মানে হচ্ছে আউটপুটে কত পাচ্ছি, ইনপুটে কত পাচ্ছি। সো কেউ যদি ট্রানজিস্টরের সার্কিটগুলো না বুঝো তাহলে ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা বাদ দেওয়াই ভালো। ট্রানজিস্টরের অ্যাম্প্লিফায়ার এবং সুইচ হিসেবে ব্যবহার, এই জায়গা থেকেও প্রশ্ন হতে পারে, এটাও কিন্তু গুরুত্ব পাচ্ছে। এবং এই ব্যাপারগুলো আবার বলছি একটু জটিল। এরপর হচ্ছে লজিক গেট। লজিক গেট যেটা তুমি আইসিটিতে পড়ে এসেছো, ওই জায়গা থেকে ফিজিক্সের ইলেকট্রনিক্স চ্যাপ্টারও প্রশ্ন হতে পারে। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের এতক্ষণ ধরে যা কিছু বলেছি এটা হচ্ছে ফুল ফিজিক্স বইয়ের উপর একটা ওভারভিউ আইডিয়া। এখানে একটা কথা বলে রাখা উচিত, যাদের মনে করো একবার রিভিউ করা হয়নি তাদের জন্য এই সাজেশনটা ইফেক্টিভ হবে না। তাই আমি বলবো আগে তুমি ওই চ্যাপ্টারটা ভালো করে একবার রিভিউ করে ফেলো, তারপর রিভিউ করার পরে একবার পুরো চ্যাপ্টারটা ভালো করে দেখে ফেলো, তারপর তোমার জন্য এটা ইফেক্টিভ হবে। ওকে, ধন্যবাদ।